গুড মর্নিং। আজকে তড়িৎ চ্যাপ্টারের শেষ ক্লাস হবে। এরপরের থেকে পরিবেশ বান্ধব শক্তি শুরু করব। তার আগে বলে দিই, এই চ্যাপ্টারটা বেশ অনেকটা পার্টে করা হয়েছে। আজকে যদি ভিডিওটা দিই, আজকে যেটা ভিডিও হবে সেটাকে নিয়ে 5টা পার্ট হবে। তাহলে এই 5টা পার্ট আরেকবার করে দেখে নিবে। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে ভিডিওগুলো যদি ভালো করে দেখো, সম্পূর্ণ দেখো, তাহলে অবশ্যই সমস্যা থাকবে না। তবুও যদি হয় তাহলে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করে নেবে। তাই শুরু করা যাক। এর আগে যতটা ক্লাস হয়েছিল, যেমন হয়েছিল তড়িৎ চুম্বক দিয়ে, তারপরে সিএফ এর এলইডি, ভাস্বর বাল্ব, এগুলো দিয়ে আজকে হবে কিছুটা অংশ যেগুলো ছুটে গেছে আগে, সেগুলো। যেমন পরিবাহী তড়িৎ প্রবাহ বা প্রবাহ মাত্রা যখন পড়ানো হয় তখন একটা জিনিস ছুটে গেছে, সেটা হচ্ছে রোধ। কাকে বলবো? রোধ। রোধ। তাহলে রোধ কাকে বলা হবে? রোধ, আমরা রোধ কথাটা শুনে কিন্তু বুঝতে পারছি যে রোধ মানে হচ্ছে বাধা। রোধ বলতে বাধা দান করা। তাহলে রোধ বলা হবে যে ধর্মের জন্য কোন পরিবাহী তার মধ্য দিয়ে যে তড়িৎ চলাচল করে, তার মধ্য দিয়ে যে তড়িৎ বা মুক্ত ইলেকট্রন চলাচল করে, সেটাকে যদি বাধা দেয় তাহলে সেটাকে বলা হবে রোধ, বা সেই ধর্মটাকে বলা হবে রোধ। আরেকবার বলি, যে ধর্মের জন্য কোন পরিবাহী তার মধ্য দিয়ে চলাচল করা মুক্ত ইলেকট্রনকে বা তড়িৎ প্রবাহকে বাধা দান করে, সেই ধর্মটাকে বলা হবে রোধ। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে যে রিওস্ট্যাট বা পরিবর্তনশীল রোধ কাকে বলবো? তাহলে এটা বলার আগে আমি একটু বলে দিই যে আমরা সাধারণত যাদের বাড়িতে ফ্যান আছে, তাহলে টেবিল ফ্যানই হোক বা সিলিং ফ্যানই হোক, যে ফ্যানই হোক না কেন, আমরা রেগুলেটর দিয়ে তার কি করি, কখনো ফ্যানের ঘূর্ণনটা বাড়িয়ে দিতে পারি, কখনো ফ্যানের ঘূর্ণনটা আবার কমিয়ে দিতে পারি। টেবিল ফ্যান থাকলে 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি করে অংশ ভাগ করা থাকে। তাহলে সেটাতে কি থাকে যে 1 নম্বরে যখন দিই তখন বেশি পাখা চলে, বা যদি 5-এ রাখি তার তখন বেশি পাখা ঘুরে। তাহলে বেশি পাখা কখন ঘুরবে? বেশি পাখা তখনই ঘুরবে যখন তার মধ্যে রোধ কম থাকবে। রোধ যদি কম হয় তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা বেশি হবে। তড়িৎ প্রবাহ মাত্রা যদি বেশি হয় তাহলে সেই পাখাটা বেশি জোরে ঘুরতে পারবে। তাহলে পরিবর্তনশীল রোধ বলা হবে যে ধর্মের জন্য বা নিজের প্রয়োজন মতো, ঠিক আছে, যে ধর্মের জন্য দিয়েই বলি, যে ধর্মের জন্য কোন রোধ বা কোন পরিবাহী, যে ধর্মের জন্য কোন পরিবাহী প্রয়োজন মতো তার রোধ কমাতে পারে বা বাড়াতে পারে, বা যার সাহায্যে আমরা প্রয়োজন মতো রোধ বাড়াতে পারি বা কমাতে পারি, সেটাকে বলা হবে রিওস্ট্যাট বা পরিবর্তনশীল রোধ। পরিবর্তনশীল রোধের উদাহরণ তো বলে দিলাম, রেগুলেটর, টেবিল ফ্যান বা ফ্যানের, সিলিং ফ্যানের রেগুলেটর। এরপরে যে সমস্ত পরিবাহী নিয়ে আমরা কথা বলেছিলাম, যে পরিবাহী আছে, তারপরে অর্ধ পরিবাহী আছে, অন্তরক আছে। তাহলে অর্ধ পরিবাহীর ব্যবহারগুলো সাধারণত জানবো যে বর্তমান যুগে যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিসগুলো আছে, যেমন মোবাইল, কম্পিউটার, তারপরে পাওয়ার ব্যাংক যদি বলি, সেখানে যে সার্কিট গুলো থাকে সেগুলোকে বলা হবে সাধারণত ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি। আমরা সাধারণত আইসির নাম শুনেছি, আইসি। তাহলে এই যে ইন্টিগ্রেটেড সার্কিট থাকে, এই সার্কিটে সব সময় অর্ধপরিবাহী ব্যবহার করা হয়। তাহলে অর্ধপরিবাহীর ব্যবহার যদি এরকম শর্ট প্রশ্ন চলে আসে যে কম্পিউটারে, তারপরে মোবাইলে, অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসগুলোতে যে আইসি গুলো থাকে সেগুলোতে কোন পরিবাহী ব্যবহার করা হয়ে থাকে, তাহলে সেগুলোতে সাধারণত অর্ধপরিবাহী ব্যবহার করা হয়ে থাকে। এরপরে যে টপিকটা আলোচনা করব সেটা সাধারণত আমাদের সিলেবাসে নেই, ক্লাস 10-এ আছে, কিন্তু যেহেতু আমি
লক্ষ্য করলাম তোমাদের বইয়েও কোনো কোনো অংশতে তার কিছু কিছু ভাগ দেওয়া আছে। আর এই টপিকটা আসবে তড়িৎ প্রবাহের তাপীয় ফল থেকে। তড়িৎ প্রবাহের তাপীয় ফল এরকম আছে যে কোনো পরিবাহীতে, ধরুন যেটা পরিবাহী আছে এর মধ্যে দিয়ে তড়িৎ গেলে কতটা তাপ উৎপন্ন হবে, সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে। সেটা নির্ভর করবে, একটা হচ্ছে আই আর একটা টি, টি বলতে সময়। তাহলে এটা সূত্র প্রতিষ্ঠা করেন বা স্থাপন করেন বিজ্ঞানী জুল। তাহলে এটাকে বলা হবে তড়িতের জুল সংক্রান্ত বা তড়িতের তাপীয় ফলের জুল সংক্রান্ত সূত্রগুলি লেখো। এর তিনটা সূত্র আছে, সাধারণভাবে বোঝা যাবে খুব সহজেই। প্রথম সূত্র হচ্ছে যে আমরা যদি এই দুটোকে স্থির করি, মানে হচ্ছে যে কোনো বর্তনীর প্রবাহ মাত্রার বা কোনো বর্তনীতে যে পরিবাহী আছে তার রোধ আর সময় যদি স্থির থাকে, তাহলে পরিবাহিতে উৎপন্ন তাপ তার প্রবাহ মাত্রার বর্গের সাথে সমানুপাতিক। তাহলে আরেকবার বলছি যে কোন পরিবাহীর রোধ ও তার সময়, কোন পরিবাহীর রোধ ও তার সময় যদি স্থির থাকে তাহলে পরিবাহিতে উৎপন্ন তাপ তার প্রবাহ মাত্রার বর্গের সাথে সমানুপাতিক। 2 নম্বর হচ্ছে H proportional to, এবার এটাকে আর এটাকে যদি স্থির করে দিই তাহলে কি বাঁচলো, আর তাহলে কোন পরিবাহের প্রবাহ মাত্রা আর সময় যদি স্থির থাকে তাহলে পরিবাহিতে উৎপন্ন তাপ তার রোধের সাথে সমানুপাতিক। তাহলে এটা তো রোধ, আর সমান রেজিস্ট্যান্স বা রোধ, আই সমান প্রবাহ মাত্রা, আর টি সমান টাইম সময়, এ সমান হিট। এবার হচ্ছে 3 নাম্বার, যে এবার প্রপোর্শনাল টু আই, এই দুটো যদি স্থির করে দিই তাহলে কি বাঁচলো, টি। তার মানে হচ্ছে কোন পরিবাহের প্রবাহ মাত্রা আর রোধ যদি স্থির থাকে তাহলে পরিবাহিত উৎপন্ন তাপ তার সময়ের সাথে সমানুপাতিক। তাহলে এই সূত্র যেটা আছে সেটা হচ্ছে এই সূত্রটা যদি জানা থাকে তাহলে কিন্তু এখান থেকে 3টা সূত্রকে স্থাপন করা যাচ্ছে। তাহলে এই 3টা সূত্র স্থাপন করা গেলে কিন্তু জুল সংক্রান্ত তাপের যে সূত্র আছে তড়িতের, সেটা পেয়ে যাব আমরা। এরপরে জানবো শেষ অংশটুকু, যে সোলার ক্যালকুলেটর কাকে বলে। সোলার ক্যালকুলেটর বলার আগে আমরা জানবো যে সোলার প্যানেল কিভাবে কাজ করে। সোলার প্যানেলে সাধারণত থাকে, সোলার প্যানেল যদি কেউ দেখে থাকে তাহলে দেখবে যে সেখানে যে সমস্ত ধাতুগুলো ব্যবহার করা হয় সেগুলো পটাশিয়াম সিজিয়াম ধরনের। পটাশিয়াম সিজিয়াম, পটাশিয়াম আর সিজিয়াম ধাতুগুলো যে এদের মধ্যে যদি উপযুক্ত পরিমাণে তরঙ্গদৈর্ঘ্যযুক্ত বা উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যযুক্ত আলো এসে পড়ে, এর ধরে নাও যেটা আছে সোলার প্যানেল, এর উপরে উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যের আলো এসে পড়লো, পড়ার পরে সেখান থেকে ইলেকট্রন গুলো বাইরে বেরিয়ে যাবে। এবার ইলেকট্রন গুলো যদি বাইরে বেরিয়ে যায় তাহলে এর সাথে যুক্ত যে সমস্ত তারগুলো থাকে সেই তারের মধ্যে দিয়ে ইলেকট্রন গুলো যাবে। সেই ইলেকট্রন গুলোকে বলা হবে ফটো ইলেকট্রন। কি বলা হবে? ফটো ইলেকট্রন। আর এই ব্যবস্থাটাকে বলা হবে ফটো ইলেকট্রিক। ফটো ইলেকট্রিক, ফটো ইলেকট্রিক। তাহলে ফটো ইলেকট্রিক হলো, ফটো ইলেকট্রিক ওই ব্যবস্থাকে ফটো ইলেকট্রিক সিস্টেম বা সার্কিট বলা হবে। যাই হোক, তাহলে ওই যে ইলেকট্রন গুলো বাইরে বেরোলো, সেই ইলেকট্রন গুলো যখন যাবে, সেই ইলেকট্রনের যাওয়ার ফলে এই যে মুক্ত ইলেকট্রন গেল, তার ফলে কি হবে? তড়িৎ প্রবাহ শুরু হবে। আর সেখান থেকে এই সোলার প্যানেলটা সেইভাবে কাজ করবে। তাহলে সোলার প্যানেল সেইভাবে কাজ করলো, করার পরে এবার কি করব, যে সোলার প্যানেল যে সমস্ত জিনিসের সাথে যুক্ত আছে, ধরে নাও যে আমরা ব্যবহার করছি কোথায়? সোলার কুকার, সোলার হিটার, সোলার লাইট, সোলার ক্যালকুলেটর। তাহলে এই সমস্ত জিনিসগুলো যেগুলো আছে সেগুলোতে সব সোলার প্যানেল লেগে থাকে।
সেটার মধ্যে দিয়ে ইলেকট্রন তৈরি হয়, যেগুলো ফটো ইলেকট্রন বলবো। সেগুলো আবার ওই যে সমস্ত ব্যাটারি গুলো আছে রিচার্জেবল বা সেকেন্ডারি ব্যাটারি, সেখানে আলাদাভাবে তড়িৎ ক্রিয়ার সৃষ্টি করে, আর সেখানে রাসায়নিক শক্তি হিসাবে জমা হয়। সেগুলো পরবর্তীতে আবার তড়িৎ শক্তি হিসাবে ব্যবহৃত হয়ে যায়। তাহলে সেটা উৎপন্ন হলো কিভাবে, সেটা বোঝা গেল। এরপরে সোলার ক্যালকুলেটর কি? তাহলে সোলার ক্যালকুলেটর হচ্ছে একটা বিশেষ ধরনের যন্ত্র যেখানে কি করা হয়, হিসাবপত্র করা হয়। আমরা জানি সোলার ক্যালকুলেটরে কি করে, ক্যালকুলেটর মানে কি, সেখানে ক্যালকুলেশন হবে, সমাধান হবে, হিসাব হবে। তাহলে সোলার ক্যালকুলেটর। সোলার কুকার, যেখানে রান্না হবে, সেই কিভাবে, এই একই রকম পদ্ধতিতে। এবার হচ্ছে যে সোলার প্যানেল যেগুলো আমরা ব্যবহার করছি, তাহলে এর ব্যবহারের অসুবিধা কি? সাধারণত সোলার প্যানেল ব্যবহারের অসুবিধা হচ্ছে যে এটা প্রচুর ব্যয়বহুল, প্রচুর দাম বেশি। খুব ছোট্ট একটা থাকলে তারই দাম হয়তো অনেক বেশি হয়ে যাবে। তাছাড়া এটা দীর্ঘদিন চলার পরেও আবার খারাপ হয়ে যেতে পারে, সবাই খুব সহজে লাগাতে পারবে না। তা সত্ত্বেও এটার ব্যবহার এত বেশি কেন? তা সত্ত্বেও এর ব্যবহার বেশি হওয়ার কারণ হচ্ছে যে সমস্ত এলাকায় তড়িৎ শক্তি পৌঁছাতে পারেনি, সেই সমস্ত এলাকায় সোলার প্যানেল লাগিয়ে দিয়ে তাদের তড়িৎ শক্তির যে প্রয়োজন আছে সেটা মিটিয়ে দেওয়া যাচ্ছে। এরপরে আসবো জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তড়িতের কি ভূমিকা আছে। প্রথমেই বলে দিই, কিছু কিছু আছে প্রাণী যে সমস্ত আছে, যেমন জেলিফিশ, ইলেকট্রিক ইল, নাম এগুলো তো জানাই আছে প্রায়। ইলেকট্রিক ইলের প্রায় ইউটিউবে দেখতে পাওয়া যায় জেলিফিশ। তাহলে এগুলো যে সমস্ত প্রাণীগুলো আছে তাদের শরীরে এক ধরনের তড়িৎ ক্রিয়া ঘটে, আমাদের দেহতেও ঘটে, সেগুলো পরে আলোচনা হচ্ছে। তাহলে এই সমস্ত প্রাণীদের দেহতে তড়িৎ ক্রিয়া ঘটে। যেমন জেলিফিশ যেখানে থাকবে সেটা প্রায় আলোকিত অবস্থায় থাকবে, মানে দূর থেকে দেখলেই বোঝা যাবে তার আশেপাশে কি হয়েছে, আলোর সৃষ্টি হয়েছে। তাছাড়া জনাকিতে আমরা দেখতে পাই যে জনাকির শরীরে এমন ধরনের একটা জিনিস থাকে যার ফলে ও যখন উড়ে বেড়ায় রাত্রেবেলা তখন আলোকিত হয়। ইলেকট্রিক এত ভয়ানক যে বড় বড় কুমির গুলোকে মেরে দিতে পারে, মানে তার শরীরে এত বেশি তড়িৎ উৎপাদন হয়ে যায়। তার এগুলো তাকে তার শত্রুর হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। 2 নাম্বার হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে এক প্রকারের তড়িৎ কোষ থাকে, যেখানে কি হয়, তড়িৎ উৎপাদন হয় এবং সেখান থেকে উদ্দীপনা পুরো শরীরের মধ্যে ছড়িয়ে যায়, আবার সেখান থেকে হৃদয় স্পন্দনেও সাহায্য করে। সবচেয়ে বড় হচ্ছে, দেখো আমাদেরকে কেউ যদি হঠাৎ করে কোথাও চিমটি কেটে নেয় বা পিঁপড়ে কামড়ে নেয়, তাহলে সেটা খুব সহজে আমাদের মাথায় চলে যায়, আর মাথা থেকে আমাদেরকে বলে যে এই হাত যা ওকে মেরে দে। মশাই যদি কামড়ায় তাহলে সেখান থেকে বুঝতে পারবো যে সেটা কিভাবে কাজ করে। তাহলে এই যে এত তাড়াতাড়ি গেল মাথায়, কিসের মাধ্যমে গেল? মুক্ত ইলেকট্রন, সেগুলো গেল নিউরনের মাধ্যমে। আমাদের মাথায় প্রচুর পরিমাণে স্নায়ু কোষ আছে, আর এই স্নায়ু কোষের ফলে স্নায়ু কোষের প্রচুর পরিমাণে তড়িৎ যাতায়াত করে, আর এর ফলে কিন্তু স্নায়বিক উদ্দীপনা হয়, আর আমরা খুব সহজে জিনিসগুলোকে বুঝতে পারি। তাহলে এইগুলো সবকিছু হচ্ছে তড়িতের ক্রিয়ার ফলে, জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় যে তড়িতের প্রভাব আছে। এরপরে আছে বিজ্ঞানী 1930 খ্রিস্টাব্দে বিজ্ঞানীরা স্কুইড একটা জলজ প্রাণী, তাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন, দেখলেন যে তার স্নায়ু কোষ যেখানে আছে, ধরো নাও যেখানে স্নায়ু কোষ আছে তার বাইরে প্রচুর পরিমাণে ধনাত্মক আধান আছে আর ভিতরে ঋণাত্মক আধান আছে। আর এই ঋণাত্মক আধান আর ধনাত্মক আধানের ফলে তার কি হয়, যে এটাকে বলা হচ্ছে রেস্টিং পোটেনশিয়াল। কি বলা হচ্ছে? রেস্টিং পোটেনশিয়াল। কারণ এরা পরস্পরের সাথে কোনরূপ কোন সংযোগ করছে না, এরা স্থির অবস্থায় আছে, এটা এই জন্য এটাকে বলা হচ্ছে রেস্টিং পোটেনশিয়াল। এছাড়া এবার যদি প্রশ্ন করা হয় এখানে যে স্কুইড নিয়ে কেন পরীক্ষা নিরীক্ষা করা হলো, কারণ আমাদের মাথায় যে সমস্ত স্নায়ুকোষ আছে তার ব্যাস খুবই কম, খুবই কম, সাধারণত খালি চোখে তো দেখাই যাবে না। স্কুইডের যেটা ব্যাস আছে সেটা মানুষের স্নায়ুকোষের ব্যাস থেকে প্রায় 25 গুণ, তার জন্য পরীক্ষা নিরীক্ষা করার জন্য স্কুইডের স্নায়ুকোষ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। এখান থেকে এই চ্যাপ্টারটা শেষ আছে। ভালো করে পড়বে, না বুঝতে পারতে গেলে দ্বিতীয়বার আবার ভিডিও দেখবে।